হাই ফ্রেন্ডস, আমি সুরাজ। আশা করি সবাই ভালো আছেন। তো শুরু করি আজকের ভিডিও। যদি আপনাকে ইতিহাস পড়তে ভালো না লাগে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটিতে নেতাজি সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্য, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, করণীয় কাজ, পড়াশোনা, জন্মগ্রহণ এবং কোথায় তিনি কি করেছেন, কোথায় কিভাবে তার জীবন অতিবাহিত হয়েছে, সম্পূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা। তো প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। তো এই লাইনটাতে প্রশ্ন হওয়ার সম্ভাবনা যে নেতাজি সুভাষচন্দ্র বসু কবে জন্মগ্রহণ করেছিলেন। তো 1897 সালের 23শে জানুয়ারি। এবং এখান থেকে কোশ্চেন আরেকটা হওয়ার সম্ভাবনা যে নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। তো প্রশ্ন হতে পারে যে নিম্নলিখিত কোন ব্যক্তিটি জন্মগ্রহণের জন্য উড়িষ্যার কটক শহরের সঙ্গে সম্পর্কযুক্ত। তো নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে তিনি কলকাতা প্রেসিডেন্সি ও স্কটিশ চার্চ কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেছিলেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি ও স্কটিশ চার্চ কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেছিলেন। তো প্রেসিডেন্সি কলেজ এবং স্কটিশ চার্চ উচ্চশিক্ষা লাভ করেছিল এই দুটো কলেজ থেকে। প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ওটেন সাহেব ভারতীয়দের সম্বন্ধে একটা অশ্লীল মন্তব্য করেন, যার প্রতিবাদ করায় নেতাজিকে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। তো প্রশ্ন হতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোন কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাহলে প্রেসিডেন্সি কলেজ। এবং প্রেসিডেন্সি কলেজে নেতাজি সুভাষচন্দ্রকে বহিষ্কার করা হয়েছিল কোন অধ্যাপকের সম্বন্ধের জন্য। তো ওটেন সাহেব। এই ওটেন সাহেব নামটা এবং প্রেসিডেন্সি কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যে প্রাসঙ্গিক আলোচনা, সেটা আমাদের মনে রাখতে হবে। তো প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ওটেন সাহেব, প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ওটেন সাহেব ভারতীয়দের সম্বন্ধে কি করেছিল, ভারতীয়দের সম্বন্ধে একটা অশ্লীল মন্তব্য করেন, যার প্রতিবাদ করায় নেতাজিকে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। তো প্রশ্ন হওয়ার সম্ভাবনা যে প্রেসিডেন্সি কলেজ থেকে নেতাজি সুভাষচন্দ্রকে বহিষ্কার করা হয়েছিল কেন। তার কারণ হচ্ছে যে ওটেন সাহেব প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক, তিনি ভারতীয়দের সম্বন্ধে একটা অশ্লীল মন্তব্য করেছিলেন। তো সেই মন্তব্যের প্রতিবাদ করাতেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী, নেতাজি 1920 সালে ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান অর্জন করেছিলেন। তো সিভিল সার্ভিস পরীক্ষার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু ইংল্যান্ডে গিয়েছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। তো সেখানে গিয়ে 4র্থ স্থান অর্জন করেছিল। তো নেতাজি সুভাষচন্দ্র বসু ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষায় কততম স্থান অর্জন করেছিল। তো 4র্থ স্থান অর্জন করেছিল, মনে রাখার বিষয়। পরবর্তী, 1921 সালের 16 জুলাই নেতাজি ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছিলেন। তো নেতাজি সুভাষচন্দ্র বসু কবে ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছিলেন। তো 1921 সালের 16 জুলাই। এই তারিখটা আমাদের, সাল তারিখটা মনে রাখতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছিলেন কবে। তো 1921 সালের 16 জুলাই। আগে যাই। এখন একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আর থাকছে এখানে যে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিল 1947 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। তো 1947 1800 সরি 1847 সালের 23শে জানুয়ারি, সেই সময় ভারতের ভাইসরয় কে ছিল। তো সেই সময় ভারতের ভাইসরয় ছিল
দ্বিতীয় লর্ড এলগিন। তিনার কার্যকালের সময় ছিল 11ই অক্টোবর 1894 খ্রিস্টাব্দে তিনি কার্যভার গ্রহণ করেছিল এবং 6 জানুয়ারি 1899 সাল পর্যন্ত তিনি মানে কাজ করেছেন ভাইসরূপে। তো 1897 সালে 23 জানুয়ারি 1894 এবং 1899 মধ্যেই তো আসছে, তাই এখানে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের সময় বা জন্মগ্রহণের সময় ভারতের ভাইসরয় কে ছিল। তাহলে আমাদের অ্যান্সার হবে কি দ্বিতীয় লর্ড এলগিন। ইনি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের সময় ভারতের ভাইসরয় ছিল। তো প্রশ্ন হবে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মগ্রহণের সময় ভারতের ভাইসরয় কে ছিল? দ্বিতীয় লর্ড এলগিন। আমাদের মাথায় রাখতে হবে বিষয়টা। ব্যাস। তারপরে হচ্ছে প্রশ্ন হতে পারে আরেকটা যে নেতাজি সুভাষচন্দ্র বসুর শৈশবকালে ভারতের ভাইসরয় কে ছিল? তো লর্ড কার্জন। আর যদি বলা হয় যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিশোরকালে ভারতের ভাইসরয় কে ছিল? তো দ্বিতীয় লর্ড মিন্টো। আগে দেখা যাক। নেতাজি যখন ইংল্যান্ড থেকে দেশে ফিরেছিল তখন ভারতে অসহযোগ আন্দোলন চলছিল। প্রশ্ন হবে যে নেতাজি যখন ইংল্যান্ড থেকে দেশে ফিরেছিল তখন ভারতে নেতাজি যখন ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছিল তখন ভারতে কোন আন্দোলন চলছিল? তো অসহযোগ আন্দোলন চলছিল। গান্ধীজির ডাকে নেতাজি অসহযোগ আন্দোলনে যোগদান দিয়েছিল। কার ডাকে নেতাজি অসহযোগ আন্দোলনে যোগদান করেছিল? তো অ্যান্সার হয়ে যাবে নেতাজি গান্ধীজির ডাকেই অসহযোগ আন্দোলনে যোগদান করেছিল। পরবর্তী, গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে নেতাজি জাতীয় দুর্দৈব বলে আখ্যায়িত করেন। তো গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে নেতাজি কি বলে আখ্যায়িত করেছিল? তো জাতীয় দুর্দৈব বলে আখ্যায়িত করেছিল। পরবর্তী, নেতাজি সমাজতান্ত্রিক একনায়কতন্ত্র শাসনের প্রতি আকৃষ্ট ছিলেন। তো নেতাজি সুভাষচন্দ্র বসু কি ধরনের শাসনের প্রতি আকৃষ্ট ছিলেন? তো সামাজিক একনায়কতন্ত্র শাসনের প্রতি আকৃষ্ট ছিলেন। পরবর্তী, ইংল্যান্ড থেকে ভারতে ফিরে নেতাজি স্বরাজ নামক একটি ইংরেজি পত্রিকা চালু করেছিল এবং পরবর্তী অবস্থায় তিনি কলকাতা মিউনিসিপ্যাল গেজেট নামে একটি পত্রিকাও প্রকাশ করেন। তো স্বরাজ নামক ইংরেজি পত্রিকাটি চালু করেছিল কে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। কবে করেছিল? ইংল্যান্ড থেকে ভারতে ফিরে। এবং কলকাতা মিউনিসিপ্যাল গেজেট নামক পত্রিকাটি কে প্রকাশ করেছিল? কলকাতা মিউনিসিপ্যাল গেজেট নামক পত্রিকাটিও নেতাজি সুভাষচন্দ্র বসু প্রকাশ করেছিল। পরবর্তী, নেতাজির রাজনৈতিক গুরু কে ছিলেন? নেতাজির রাজনৈতিক গুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তো নেতাজির রাজনৈতিক গুরু কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস ছিলেন বাংলায় আগ্রাসী জাতীয়তাবাদের মুখপাত্র। চিত্তরঞ্জন দাস ছিলেন বাংলায় আগ্রাসী জাতীয়তাবাদের মুখপাত্র। তো বাংলায় আগ্রাসী জাতীয়তাবাদের মুখপাত্র কে ছিল? তো চিত্তরঞ্জন দাস। এই চিত্তরঞ্জন দাস ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু। তিনি ইংল্যান্ড থেকে যখন ভারতে এসেছিল তো রাজনৈতিক গুরু হিসেবে চিত্তরঞ্জন দাসকেই তিনি মেনে নিয়েছিল। পরবর্তীতে নেতাজি চিত্তরঞ্জন দাস কর্তৃক প্রতিষ্ঠিত অর্থাৎ চিত্তরঞ্জন দাস দ্বারা প্রতিষ্ঠিত ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক হিসাবে কর্মরত ছিলেন। তো নেতাজি চিত্তরঞ্জন দাস প্রতিষ্ঠিত কোন পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন? তো ফরওয়ার্ড নামক পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। ফরওয়ার্ড পত্রিকার কে প্রতিষ্ঠা করেছিল? ফরওয়ার্ড নামক পত্রিকা কে প্রতিষ্ঠা করেছিল বা ফরওয়ার্ড নামক পত্রিকা সর্বপ্রথম কে প্রকাশ করেছিল? তো চিত্তরঞ্জন দাস।
প্রত্যেকটা লাইনে কি কি প্রশ্ন হতে পারে সেই দিকগুলো মনে রাখার বিষয়, আমাদের মনে রাখতে হবে ভালোভাবে। নেতাজি স্বামী বিবেকানন্দের ভাবদর্শ শিষ্য ছিলেন। নেতাজি কার ভাবদর্শ শিষ্য ছিলেন? তো স্বামী বিবেকানন্দর ভাবদর্শ শিষ্য ছিলেন। নেতাজি স্বামী বিবেকানন্দর ভাবদর্শ শিষ্য ছিলেন, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে নেতাজি কার ভাবদর্শ শিষ্য ছিলেন। তো নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দর ভাবদর্শ শিষ্য ছিলেন। রাজনৈতিক গুরু ছিল আর ভাবদর্শ আহ, গুরু ছিল, যার ভাবনায় অনুপ্রাণিত হয়েছিল নেতাজি, তো স্বামী বিবেকানন্দ। আর রাজনৈতিক দিক থেকে তাহলে হবে চিত্তরঞ্জন দাস। তারপর হচ্ছে 1923 সালে নেতাজি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হয়েছিল। তো নেতাজি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল কবে? তো 1923 সালে। কবে হয়েছিল? 1923 সালে। আবার একটা প্রশ্ন হতে পারে এখানে যে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু কবে? তো 1923 সালে। পরবর্তী, নেতাজি 1924 সালে কলকাতা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছিল। তো নেতাজি সুভাষচন্দ্র বসু কবে কলকাতার পৌর সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছিল? তো 1924 সালে। 1924 সালে। পরে নেতাজি 1925 সালে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে নেতাজি সুভাষচন্দ্র বসু যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিল কবে? তো 1925 সালে। বা এরকম বলতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বসু নিম্নের কোন রোগে আক্রান্ত হয়েছিল? তো মনে রাখতে হবে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিল। যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রশ্ন হতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বসু নিম্নের কোন রোগটিতে আক্রান্ত হয়েছিল বা কোন রোগে আক্রান্ত হয়েছিল? তো যক্ষ্মা রোগে। পরবর্তী, 1927 সালে নেতাজি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তো নেতাজি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন কত সালে? সাধারণ সম্পাদক হিসাবে তিনি 1927 সালে ছিলেন। তো নেতাজি ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্পাদক ছিলেন কত কত খ্রিস্টাব্দে? তো 1927 সালে বা 1927 খ্রিস্টাব্দে। তারপরে 1928 সালে একেবারে শেষের দিকে নেতাজি কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার আয়োজন করেন। সেখানে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু। এখানেই ভারতে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব উত্থাপিত হয়। তো 1928 সালে একেবারে শেষের দিকে নেতাজি কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার আয়োজন করেন। নেতাজি কত সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার আয়োজন করেছিল? তো 1928 সালে। আবার প্রশ্ন ঘুরিয়ে বলতে পারে যে 1928 সালে একেবারে শেষের দিকে নেতাজি কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার আয়োজন করেছিল? তো কলকাতায়। জায়গার নাম এবং ডেট, কত সালে, সাল, জায়গা মনে রাখতে হবে। এবং প্রশ্ন আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার আয়োজন করেছিলেন। সেখানে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? তো মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু। বা এরকম প্রশ্ন হতে পারে যে 1928 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু যে জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার আয়োজন করেছিল তাতে সভাপতি কে ছিল? তো মতিলাল নেহেরু। তাতে সভাপতি ছিল মতিলাল নেহেরু। এখানেই ভারতের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব উত্থাপিত হয়েছিল। তো ভারতের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব উত্থাপিত হয়েছিল কোথায়? তো কলকাতায়। কত খ্রিস্টাব্দে? তো 1928 সালে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব উত্থাপিত হয়েছিল। ভারতের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব উত্থাপিত হয়েছিল কত সালে? তো 1928 সালে। কোথায়? তো কলকাতায়। কার সভাপতিত্ব? তো মতিলাল নেহেরুর সভাপতিত্বে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব উত্থাপিত হয়েছিল। আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকছে যে জাতীয় কংগ্রেসের
যে অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব উত্থাপিত হয়েছিল সেই সভার আয়োজন করেছিল কে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সভার আয়োজন করেছিল কে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন, পরবর্তী লাইন। 1928 সালের অধিবেশনে মাধ্যমে কংগ্রেসের স্বেচ্ছাসেবক বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং হিসাবে নেতাজির সবচেয়ে স্মরণীয় ভূমিকা রয়েছে। তো প্রশ্ন হতে পারে যে জাতীয় কংগ্রেসের কত সালের অধিবেশনে স্বেচ্ছাসেবক বাহিনী জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে নেতাজি স্মরণীয় ভূমিকা গ্রহণ করেছিলেন? তো 1928 সালে। সালটা মনে রাখতে হবে, 1928 সালে। 1928 সালের অধিবেশনের মাধ্যমে কংগ্রেসের স্বেচ্ছাসেবক বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং হিসাবে সবচেয়ে স্মরণীয় ভূমিকা রয়েছে কার? তো নেতাজি সুভাষচন্দ্র বসুর। প্রশ্ন একটু ঘুরিয়ে বলতে পারে। পরবর্তীতে 1930 সালে নেতাজি কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। তো নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা কর্পোরেশনের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছিলেন কত খ্রিস্টাব্দে? তো 1930 খ্রিস্টাব্দে। 1930 খ্রিস্টাব্দে। পরবর্তী, মাই স্ট্রেঞ্জ ইলনেস। মাই স্ট্রেঞ্জ ইলনেস প্রবন্ধ রচনা করেন নেতাজি। তো মাই স্ট্রেঞ্জ ইলনেস প্রবন্ধ রচনা করেছিলেন কে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। মনে রাখার বিষয়, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই লাইন থেকে হতে পারে। তারপরে নেতাজি তার ইউরোপ ভ্রমণকালে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইয়ের প্রথম অংশ রচনা করেন। প্রশ্ন হতে পারে নেতাজি তার ইউরোপ ভ্রমণকালে নিম্নলিখিত কোন বইটির প্রথম অংশ রচনা করেছিল? এরকম প্রশ্ন করে দিতে পারে। তো অ্যান্সার কি হতে পারে? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইয়ের। তাতে 1920 সাল থেকে 1934 সালের ভারতের স্বাধীনতা আন্দোলনের বিবরণ রয়েছে। একটু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বসু ইউরোপ ভ্রমণকালে নিম্নলিখিত কোন বইটির প্রথম অংশ রচনা করেছিলেন যাতে 1920 সাল থেকে 1934 সালের ভারতের স্বাধীনতা আন্দোলনের বিবরণ রয়েছে? তো বইটার নাম মনে রাখতে হবে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। বইটি 1935 সালে লন্ডনে প্রকাশিত হয়েছিল। তো নেতাজির দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কোথায় প্রকাশিত হয়েছিল? তো 1935 সালে এই বইটা প্রকাশ হয়েছিল। কোথায়? লন্ডনে। নেতাজির আত্মজীবনীর নাম অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। নেতাজির আত্মজীবনীর নাম হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম এবং নেতাজির বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম, আর একটা হচ্ছে তরুণের স্বপ্ন। তো প্রশ্ন হতে পারে যে নেতাজির আত্মজীবনীর নাম কি? নেতাজির আত্মজীবনীর নাম কি? তো নেতাজির আত্মজীবনীর নাম হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, বা ঘুরিয়ে বলতে পারে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম কার আত্মজীবনী? তো নেতাজি সুভাষচন্দ্র বসুর, বা নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনীর নাম কি? তো অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম বইটি কে রচনা করেছিলেন, বা ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম কার রচনা? নিম্নলিখিত কোন ব্যক্তির রচনা? এরকম প্রশ্ন হতে পারে। উত্তর হবে নেতাজির। তরুণের স্বপ্ন কে রচনা করেছেন, বা নিম্নলিখিত কোন ব্যক্তি তরুণের স্বপ্ন রচনা করেছেন, বা তরুণের স্বপ্ন গ্রন্থটি রচনা করেছেন বা বইটি রচনা করেছেন? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। তরুণের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি দা। তারপরে 1938 সাল পর্যন্ত নেতাজি জাতীয় পর্যায়ের নেতারূপে পরিণত হয়েছিল। তো নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় পর্যায়ের নেতারূপে পরিণত হয়েছিল কবে বা কত সালে? নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় পর্যায়ের নেতারূপে পরিণত হয়েছিল
কত খ্রিস্টাব্দে? তো 1934 খ্রিস্টাব্দে বা 1934 সালে। গান্ধীজি নেতাজিকে 1934 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের গুজরাটের হরিপুরা অধিবেশনের সভাপতি নির্বাচন করেছিল। গান্ধীজি নেতাজিকে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি নির্বাচন করেছিল? কোন অধিবেশনে? তো গুজরাটের হরিপুরা অধিবেশনে। গুজরাটের হরিপুরা অধিবেশনে। হরিপুরা অধিবেশন কোথায় হয়েছিল? তো গুজরাটে হয়েছিল। কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো 1938 সালের। এই 1938 সালে কি করা হয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচন করেছিল। নির্বাচন করা হয়েছিল গান্ধীজি দ্বারা। বা প্রশ্ন হতে পারে এরকম যে ভারতীয় জাতীয় কংগ্রেসে 1938 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু আহ, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি নির্বাচন হয়েছিল? তো গুজরাটের হরিপুরা অধিবেশনে। গুজরাটের হরিপুরা অধিবেশনে, মনে রাখতে হবে। আগে দেখি 1938 সালের ডিসেম্বরে হরিপুরা অধিবেশনে নেতাজি সভাপতিত্ব জাতীয় কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেছিল, যা 2015 সালে নীতি আয়োগে পরিণত হয়। অর্থাৎ 1938 সালের ডিসেম্বরে হরিপুরা অধিবেশনে, ডিসেম্বর মাসে এটা হয়েছিল, হরিপুরা অধিবেশন, গুজরাটের হরিপুরা অধিবেশনে 1938 সালের ডিসেম্বরে হরিপুরা অধিবেশনে নেতাজির সভাপতিত্বে, কার সভাপতিত্বে? নেতাজির সভাপতিত্বে জাতীয় কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেছিল। তো জাতীয় প্ল্যানিং কমিটি, ভারতের জাতীয় প্ল্যানিং কমিটি কার সভাপতিত্বে গঠন করা হয়েছিল? প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি, ভারতের প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি বা ভারতীয় সর্বপ্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করা হয়েছিল কার সভাপতিত্বে? তো নেতাজি সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বে জাতীয় প্ল্যানিং কমিটির সর্বপ্রথম গঠন করা হয়েছিল। জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করা হয়েছিল কোন অধিবেশনে? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? তো হরিপুরা অধিবেশনে, বা আমরা একটু বলতে পারি যে 1938 সালের হরিপুরা অধিবেশনে। বা একটু এভাবে বলতে পারি যে জাতীয় কংগ্রেসের জাতীয় প্ল্যানিং কমিটি, জাতীয় প্ল্যানিং কমিটি কোথায় গঠন করা হয়েছিল? সর্বপ্রথম কোথায় গঠন করা হয়েছিল? তো গুজরাটে সর্বপ্রথম গঠন করা হয়েছিল। জাতীয় প্ল্যানিং কমিটি পরবর্তীতে, যা এখন বর্তমানে আমরা নীতি আয়োগ রূপে জানছি যে নীতি আয়োগ বলে একটা কোনো সংস্থা আছে, তো প্রথমে ছিল জাতীয় প্ল্যানিং কমিটি। জাতীয় প্ল্যানিং কমিটি 1938 সালে জাতীয় কংগ্রেসের দ্বারাই গঠন করা হয়েছিল। এটাই 2015 সালে 2015 সালে নীতি আয়োগে পরিণত হয়ে যায়, অর্থাৎ জাতীয় প্ল্যানিং কমিটি আর নাই। এবং জাতীয় প্ল্যানিং কমিটিকে আবার পরবর্তীতে আমরা পরিকল্পনা আয়োগ বলি, যেটা পঞ্চবার্ষিক পরিকল্পনার পরিপ্রেক্ষিতে হয়েছে। ভারতে এই পর্যন্ত 12টা পরিকল্পনা পরিকল্পনা কমিশন বা পরিকল্পনা আয়োগ ছিল বা হয়েছে, তারপরে নীতি আয়োগে পরিণত হয়েছে। যাই হোক, আগে দেখি নেতাজি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বল প্রয়োগের শর্তহীন স্বরাজের পক্ষে অবস্থান গ্রহণ করেন বা করেছিলেন। এর ফলে নেতাজির সঙ্গে গান্ধীজির সংঘাত হয়। তাই গান্ধীজি নেতাজির সভাপতিত্ব পদের বিরোধিতা করেন এবং গান্ধীজি নেতাজির বিপক্ষে পট্টভি সীতারামাইয়াকে সভাপতি নির্বাচনের জন্য প্রার্থী রূপে নির্বাচন করেছিলেন বা করেন, কিন্তু নেতাজি বিপুল ভোটে জয়লাভ করেন। তারপরেও 1939 সালে মধ্যপ্রদেশের ত্রিপুরী অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হন, অর্থাৎ নেতাজি জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হয়েছিলেন। দক্ষিণ ভারত থেকে মুথুরামালিঙ্গম থেভার নেতাজিকে দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল, তখন তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বল প্রয়োগের শর্তহীন স্বরাজের পক্ষে অবস্থান করেছিল। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বল প্রয়োগের শর্তহীন স্বরাজের পক্ষে অবস্থান করেছিল। এটা গান্ধীজিকে ভালো লাগেনি,
অর্থাৎ গান্ধীজি এর বিরোধিতা করেছিল বা গান্ধীজির সঙ্গে নেতাজির সংঘাত সৃষ্টি হয়ে গেছিল, সংঘাত সৃষ্টি হয়। তাই গান্ধীজি নেতাজির সভাপতি পদের বিরোধিতা করেন, অর্থাৎ তাকে সভাপতি পদ থেকে বহিষ্কার অর্থাৎ সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তাই গান্ধীজি নেতাজির বিরুদ্ধে পট্টভি সীতারামাইয়াকে সভাপতি নির্বাচনের জন্য প্রার্থী রূপে নির্বাচন করেছিল। তো প্রশ্ন হতে পারে, নেতাজির বিপক্ষে গান্ধীজি কাকে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য প্রার্থী রূপে নির্বাচন করেছিল? তো পট্টভি সীতারামাইয়াকে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং তবুও নেতাজি বিপুল ভোটে জয়লাভ করেছিল। এই পর্যন্ত 1938 সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের যতগুলো সভাপতি নিয়োগ করা হয়েছে বা নির্বাচন করা হয়েছে সবগুলো মনোনয়ন পদ্ধতিতে করা হয়েছিল। কে করত? গান্ধীজি করত। কিন্তু এই প্রথমবার 1939 সালের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু ভোটের মাধ্যমে প্রচুর বা বিপুল ভোটে জয়লাভ করে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। তাই বলা হয় যে জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে বা কে ছিল? জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিপক্ষে গান্ধীজি কাকে সভাপতি নির্বাচনের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য প্রার্থী রূপে নির্বাচন করেছিল? তো পট্টভি সীতারামাইয়াকে। মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। প্রথমবার হয়েছিল 1938 সালের ডিসেম্বরে হরিপুরা অধিবেশনে, গুজরাটের হরিপুরা অধিবেশনে হয়েছিল। পরবর্তীতে বিপুল ভোটে জয়লাভ করে মধ্যপ্রদেশের ত্রিপুরী অধিবেশনের সভাপতি নির্বাচন হয়েছিল। নির্বাচন ভিত্তিতে, মনোনয়ন পদ্ধতিতে কিন্তু 1938 সালে হয়েছিল। 1938 সালে মনোনয়ন পদ্ধতি হয়েছিল, কিন্তু 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ভোটের ভিত্তিতে অর্থাৎ নির্বাচন পদ্ধতিতে, আর 1938 সালে হয়েছিল মনোনয়ন পদ্ধতিতে। অর্থাৎ কে মনোনয়ন করেছিল? গান্ধীজি। আর এখানে জনসাধারণ ভোটের ভিত্তিতে নির্বাচন করা হয়েছিল নেতাজিকে। প্রশ্ন করা হয় যে জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে হয়েছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু বেশ কিছুদিন সেই পদে থাকার পর তিনি সেই পদ থেকে পদত্যাগ করে দিয়েছিল, অর্থাৎ বহিষ্কার হয়ে গেছিল, অর্থাৎ বেরিয়ে গেছিল সেই পদ থেকে। তাই আর ভোটের ভিত্তিতে সদস্য বা সভাপতি নির্বাচন করা হতো না। পরবর্তীতে আবার গান্ধীজির মতামত অনুসারে বা মনোনয়ন পদ্ধতি আবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন করা হতো বা হয়েছিল। তো বিপুল ভোটে জয়লাভ করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য। সেইখানে দক্ষিণ ভারত থেকে মথু রামালঙ্গম থেভার নেতাজিকে দৃঢ়ভাবে সমর্থন করেছিল। তো দক্ষিণ ভারত থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সভাপতি নির্বাচনের জন্য দৃঢ়ভাবে সমর্থন করেছিল কে? তো মোস্ট ইম্পর্টেন্ট একটা নাম, মথু রামালঙ্গম থেভার। তো পট্টভি সীতারামাইয়া নেতাজির বিপক্ষে প্রার্থী রূপে নির্বাচন করা হয়েছিল। নেতাজি সর্বপ্রথম জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচন সভাপতি হয়েছিল দুটো। এবং ত্রিপুরী অধিবেশন আর হরিপুরা অধিবেশন, এগুলো ইম্পর্টেন্ট দিক, মনে রাখতে হবে। দেখে নিই পরবর্তী। নেতাজি জাতীয় কংগ্রেসের সভাপতি পদের পর তার জায়গায় ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতি হয়েছিল। তো নেতাজি জাতীয় কংগ্রেসের সভাপতি পদের পর তার জায়গায় ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতি হয়েছিল। কারণ তিনি যেহেতু গান্ধীজির সাথে তার মতমালিন্য ছিল বা মতবিরোধ হয়েছিল বা তার সাথে সংঘাত সৃষ্টি হয়েছিল, তাই সেই পদে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিল ঠিক, কিন্তু তবুও নেতাজি সেই পদে বেশি দিন থাকতে পায়নি। তিনি স্বইচ্ছায় জাতীয় কংগ্রেসের সভাপতি পদত্যাগ করেছিল, সভাপতির পদ পদত্যাগ করেছিল। তারপর তার জায়গায় ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতি হয়েছিলেন। তো নেতাজি জাতীয় কংগ্রেসের সভাপতি পদত্যাগের পর তার জায়গায়
কে সভাপতি হয়েছিল? তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার জায়গায় সভাপতি হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে পারে এই লাইন থেকে। নেতাজি দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। তো নেতাজি জাতীয় কংগ্রেসের সভাপতি কবার হয়েছিল? তো দুবার হয়েছিল। পরস্পর দুবার হয়েছিল। পরস্পর দুবার হয়েছিল এরকম অনেক ব্যক্তি আছে। জাতীয় কংগ্রেসের লিস্ট দেখে নিলেই বোঝা যাবে সেখানে। তো প্রথমবার 1938 সালে গান্ধীজির দ্বারা মনোনয়ন পদ্ধতিতে গুজরাটের হরিপুরা অধিবেশনে নেতাজি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। আর দ্বিতীয়বার 1939 সালে নির্বাচন পদ্ধতিতে মধ্যপ্রদেশের ত্রিপুরী অধিবেশনে নেতাজি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তা আমাদের মনে রাখতে হবে যে প্রথমবার যেটা হয়েছিল সেটা কিন্তু মনোনয়ন পদ্ধতিতে হয়েছিল, আর দ্বিতীয়বার যেটা হয়েছিল সেটা কিন্তু নির্বাচন পদ্ধতিতে হয়েছিল। এই দিকটা মনে রাখার বিষয়। কি কি প্রশ্ন হতে পারে সেটা তো পূর্বে আলোচনা করেছি, নতুন করে আর বলার দরকার নেই। যাই হোক, আগে দেখি নেতাজি আগে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, ফৈজপুর, মহারাষ্ট্র, এবং নেতাজির পরে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো নেতাজির আগে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো জওহরলাল নেহেরু। কোথায়? তো জায়গার নাম হচ্ছে ফৈজপুর, মহারাষ্ট্র। আর নেতাজির পরে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পদত্যাগের পরই। যাই হোক, আগে দেখি 1939 সালের 22শে জুন নেতাজি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন, যার সভাপতি ছিলেন নেতাজি, সহসভাপতি ছিলেন শার্দুল সিং, এবং বিহার থেকে সহজানন্দ ও মুম্বাই থেকে নরিম্যান ছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট এই লাইন থেকে তো অনেকগুলো কোশ্চেন হওয়ার সম্ভাবনা। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিল। কবে প্রতিষ্ঠা করেছিল? তো 1939 সালের 22শে জুন। 1939 সালের 22শে জুন করেছিল। এই তারিখ, ডেট, কে করেছিল এবং কি করেছিল? অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিল? বা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন কে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। কবে করেছিলেন? তো 1939 সালের 22শে জুন। মোস্ট ইম্পর্টেন্ট। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সভাপতি কে ছিলেন? এই লাইন থেকে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারে। যার সভাপতি ছিলেন কার? অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সভাপতি ছিলেন কে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। তো অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সভাপতি কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। সহসভাপতি কে ছিল? অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সহসভাপতি কে ছিল? তো সহসভাপতি ছিল শার্দুল সিং। সভাপতি নেতাজি, সহসভাপতি শার্দুল সিং। মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখার বিষয়, সহসভাপতি ছিল শার্দুল সিং। আরেকটা ব্যাপার, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলটিকে বিহার থেকে সমর্থন করেছিল কে? তো সহজানন্দ নামে একজন ব্যক্তি বিহার থেকে সমর্থন করেছিল। আর মুম্বাই থেকে সমর্থন করেছিল কে? তো নরিম্যান মুম্বাই থেকে সমর্থন করেছিল কাকে? অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক নামক রাজনৈতিক দলটিকে। এটা প্রতিষ্ঠা করেছিল কে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। 1928 সালে নেতাজি ও নেহেরু মিলিতভাবে ইন্ডিপেন্ডেন্স লীগ অফ ইন্ডিয়া গঠন করেছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ইন্ডিপেন্ডেন্স লীগ অফ ইন্ডিয়া গঠন করেছিল কে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহেরু। ইন্ডিপেন্ডেন্স লীগ অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল কবে? তাহলে 1928 সালে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু ও নেহেরু মিলিতভাবে, অর্থাৎ দুজনে একসাথে করেছিল। 1930 সালে নেতাজি কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তো 1930 সালে নেতাজি কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তো ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? তো ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। কবে করেছিলেন? তো 1930 সালে করেছিল, মনে রাখার বিষয়। 1931 সালে নেতাজি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি হয়েছিল। তো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের, অর্থাৎ AITUC এর সভাপতি হয়েছিল কবে? নেতাজি কবে হয়েছিল? তো 1931 সালে, মনে রাখার বিষয়।
নেতাজি টিসকো লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তো নিম্নলিখিত 4 জন ব্যক্তির নাম দিয়ে বলে দিতে পারে যে নিম্নলিখিত কোন ব্যক্তিটি টিসকো লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম দিয়ে ছিল না এমন আরও 3 জন ব্যক্তির নাম দিয়ে জিজ্ঞাসা করতে পারে। পরবর্তী, নেতাজি ইউরোপে অস্ট্রিয়া ইন্ডিয়া সোসাইটি নামক প্রতিষ্ঠা করেছিলেন, সোসাইটি স্থাপন করেছিলেন। তো অস্ট্রিয়া ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেছিলেন কে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিলেন। কোথায় করেছিলেন? তো ইউরোপে। অল ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেছিল কে? সরি, অস্ট্রিয়া ইন্ডিয়া ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেছিল কে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। কোথায় করেছিল? তো ইউরোপে করেছিল। মনে রাখার বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন পড়ে কি কি প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে বা দেখতে হবে, তাহলেই পরীক্ষার হলে গিয়ে কোনো অসুবিধা হবে না। দেখে নিয়ে আগে কি কি আছে। নেতাজি জাতীয় কংগ্রেসের সভাপতি ভাষণে ব্রিটিশদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের ডাক দেন 1938 সালে। তো নেতাজি জাতীয় কংগ্রেসের সভাপতির ভাষণে ব্রিটিশদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের ডাক দিয়েছিল কবে? তো 1938 সালে। নেতাজি কলকাতায় অন্ধকূপ হত্যা ঘটনার স্মরণে হলওয়েল মনুমেন্ট অপসারণের দাবিতে গণবিক্ষোভের আয়োজন করেছিল তৎকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড লিথগো ছিলেন। তো নেতাজি কলকাতায় অন্ধকূপ হত্যা ঘটনার স্মরণে হলওয়েল মনুমেন্ট অপসারণের দাবিতে গণবিক্ষোভের আয়োজন করেছিল তৎকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল কে ছিল? তো লর্ড লিন লিথগো। কে ছিলেন? তো লর্ড লিন লিথগো ছিলেন। পরবর্তী, নেতাজি জার্মান মহানিষ্ক্রমণের সূচনা হয় 1941 সালের 16 জানুয়ারি। তো নেতাজির জার্মান মহানিষ্ক্রমণের সূচনা হয়েছিল কবে? তো 1941 সালের 16 জানুয়ারি। মহানিষ্ক্রমণের সময় নেতাজি সেজে গৃহবন্দী রূপে কে ছিলেন? ইলা বোস। তো মহানিষ্ক্রমণের সময় নেতাজি সেজে গৃহবন্দী রূপে কে ছিল? ইলা বোস। ইলা বোস তার ভাতিজি ইলা বোস ছিল। যাই হোক, নেতাজির জার্মান মহানিষ্ক্রমণের ঘটনাটা কি এ ব্যাপারে আমরা একটু জেনে নিই। নেতাজি সুভাষচন্দ্র বসু অল ইন্ডিয়া ফ্রড ব্লক গঠন করার পর সে সিদ্ধান্ত নিয়েছিল যে আমি দেশে থেকে ভারতের স্বাধীনতা ভারতকে স্বাধীন করতে পারা যাবে না বা পারবো না। এই মনোভাব নিয়ে সে কি করেছিল যে বিদেশ থেকে অর্থাৎ বাইরে থেকে, সেই সমকালীন জার্মান দেশটা খুব ক্ষমতাশালী দেশ ছিল এবং জার্মানে তার বিবাহিত স্ত্রীও ছিল ওখানে, অর্থাৎ দুই দিক থেকেই সে লাভবান হওয়ার জন্য গিয়েছিল। একদিক যে বিদেশ থেকে ভারতকে স্বাধীনতা করার জন্য, ইংরেজদের হাত থেকে স্বাধীন অর্থাৎ ইংরেজদের গোলামি থেকে দেশকে বাঁচানোর জন্য, আর একটা ছিল যে সেখানে তার প্রেমিকা ছিল বলে এর সূচনা হয়। অর্থাৎ ভারত থেকে তিনি জার্মান যে গিয়েছিল, যে যাওয়ার যে একটা প্রক্রিয়া, তার পেছনে তো ইংরেজ ছিল। ইংরেজ দেখলেই কিন্তু তাকে গ্রেপ্তার করে নেবে এবং বিভিন্ন কার্যকলাপের জন্য তাকে বা বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্য ভারতকে স্বাধীন করার জন্য ভারতের স্বাধীনতা লাভের জন্য তিনি আপ্রাণ প্রচেষ্টা করেছিলেন। সেই প্রচেষ্টা বাস্তবায়িত করার জন্যই তিনি জার্মান মহানিষ্ক্রমণ করেছিলেন, অর্থাৎ জার্মানে অগ্রসর হয়েছিল। জার্মানে যাওয়ার জন্য তিনি অতিক্রম করেছিল। তো সেই অতিক্রম অর্থাৎ জার্মান যাওয়ার ব্যাপারটা তার কাছে একটা মহানিষ্ক্রমণের মতো ছিল, কারণ তার পিছনে ইংরেজ ছিল। ইংরেজরা সর্বদাই তাকে দেখলেই গ্রেপ্তার করে নিত এবং বিভিন্ন কার্যকলাপের জন্য তাকে অসুস্থ হওয়ার জন্য গৃহবন্দী করে রেখেছিল এবং সেই বাড়ির আশেপাশে সবগুলোতে ইংরেজদের সিপাহী ছিল, তাই তাদের চোখে ধুলা দিয়েই সে কিন্তু বেরিয়ে গেছিল। কাকে? মহানিষ্ক্রমণের সময় নেতাজি সেজে গৃহবন্দী রূপে ইলা বোস ঘরে নেতাজি রূপ ধারণ মানে নেতাজি সাজিয়েছিল, অর্থাৎ নেতাজিকে অন্য কোনো একটা নাম দিয়ে বা অন্য কোনো একটা ছদ্মবেশে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং তার জায়গায় ইলা বোস সেখানে ছিল, বাস এটুকুই।
আগে দেখি। নেতাজি জার্মান মহান স্ক্রমের সহযোগী ছিলেন শিশির কুমার বসু, আকবর শাহ, মোহাম্মদ শাহ, ভগৎ রাম তলোয়ার আর আবেদ খান। তো নেতাজি জার্মান মহান স্ক্রমণের সময় বা জার্মান মহান স্ক্রমণের সহযোগী কে ছিলেন? তো শিশির কুমার বসু, আকবর শাহ, মোহাম্মদ শাহ, ভগৎ রাম তলোয়ার আর আবেদ খান। মহান স্ক্রমণের সময় ফরওয়ার্ড ব্লকের নেতা কে ছিল? তিনি তো ফরওয়ার্ড ব্লক নামক একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিল। তো নেতাজির জার্মান মহান স্ক্রমণের সময় ফরওয়ার্ড ব্লকের নেতা কে ছিল? তো ফরওয়ার্ড ব্লকের নেতা ছিল আকবর শাহ। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে হতে পারে। নেতাজি পশতুম বিমা এজেন্ট জিলাউদ্দিন ছদ্মবেশে আফগানিস্তান পৌঁছেছিলেন, অর্থাৎ বাড়ি থেকে। ইলা বোসকে তো নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশ ধারণ করেছিল, তার জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসু জিলাউদ্দিন ছদ্মবেশে আফগানিস্তান পৌঁছেছিলেন। এবং ইতালীয় অভিজাত ব্যক্তি কাউন্ট অরল্যান্ডো মাজোত্তা সেজে মস্কো পৌঁছেছিলেন। তো প্রশ্ন হতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মান মহান স্ক্রমণের সময় কার ছদ্মবেশে আফগানিস্তান পৌঁছেছিলেন? তো জিলাউদ্দিন ছদ্মবেশে। এবং মস্কো পৌঁছেছিলেন নেতাজি জার্মান মহান স্ক্রমণের সময় মস্কো পৌঁছেছিলেন বা মস্কো গিয়েছিলেন কার ছদ্মবেশে? তো ইতালীয় অভিজাত ব্যক্তি কাউন্ট অরল্যান্ডো মাজোত্তা সেজে আর জিয়াউদ্দিন সেজে। তো জিয়াউদ্দিন সেজে আফগানিস্তান, আর ইতালীয় অভিজাত ব্যক্তি এটা ছিল পশতুম বিমা এজেন্ট। এর অপশন নাম না দিয়ে বলতে পারে পশতুম বিমা এজেন্ট সেজে, অপশনে থাকতে পারে। এবং এখানে বলে দিতে পারে যে ইতালীয় অভিজাত ব্যক্তি, ইতালীয় অভিজাত ব্যক্তি রূপে মস্কো পৌঁছেছিলেন, আর পশতুম বিমা এজেন্ট রূপে আফগানিস্তান পৌঁছেছিলেন। ওখানে জিলাউদ্দিন নাম ধারণ করেছিল, আর এখানে কাউন্ট অরল্যান্ডো মাজোত্তা নাম ধারণ করেছিল। তারপর তিনি জার্মানে পৌঁছেছিলেন। যাই হোক, পরবর্তী দেখি। নেতাজি জাতীয়তাবাদী কার্যকলাপ সফলভাবে পরিচালনা করার জন্য জার্মানে 1941 সালের 2 নভেম্বর স্বাধীন ভারত সংঘ বা ফ্রি ইন্ডিয়া গঠন করেছিলেন। নেতাজি জাতীয়তাবাদী কার্যকলাপ সফলভাবে পরিচালনা করার জন্য জার্মানে 1941 সালে 2 নভেম্বর স্বাধীন ভারত সংঘ বা ফ্রি ইন্ডিয়া গঠন করেছিল। তো জার্মানে নিম্নলিখিত কোন ব্যক্তিটি স্বাধীন ভারতীয় সংঘ বা ফ্রি ইন্ডিয়া গঠন করেছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। কবে করেছিল? তো 1941 সালে 2 নভেম্বর। এই ডেট মনে রাখা খুব জরুরি। আগে দেখা যাক। 1942 সালে জানুয়ারি মাসে বার্লিনে নেতাজি আজাদ হিন্দুস্তান নামক একটি বেতার কেন্দ্র স্থাপন করেছিল। আজাদ হিন্দুস্তান নামক একটি বেতার কেন্দ্র স্থাপন করেছিল কে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। 4 জন ব্যক্তির নাম দিয়ে দিবে, নিম্নলিখিত কোন ব্যক্তিটি? 4 জন ব্যক্তি। নেতাজি সুভাষচন্দ্র বাদে 3 জন ব্যক্তির আরও নাম থাকবে, সেখান থেকে মানে অ্যান্সার করতে হবে যে কে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দুস্তান নামক একটি বেতার কেন্দ্র স্থাপন করেছিল কোথায়? তো বার্লিনে। বার্লিন অপশন না থেকে জার্মানে থাকতে পারে, বলে দিতে পারে সিঙ্গাপুর, ভারত, তারপরে মায়ানমার না জার্মান। বার্লিন নাও থাকতে পারে, কারণ জার্মানির রাজধানী বার্লিন। তো 1942 সালে জানুয়ারি মাসে, তো 1942 সালে জানুয়ারি মাসে এরকম বলতে পারে। 1942 সালে জানুয়ারি মাসে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দুস্তান নামক একটি বেতার কেন্দ্র স্থাপন করেছিল কোথায়? তো বার্লিনে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী, 1942 সালের ডিসেম্বর মাসে নেতাজি জার্মান যুদ্ধবন্দী এবং ভারতীয় সেনাদের নিয়ে স্বাধীন ভারতীয় লিজিয়ন নামক একটি সেনাদল গঠন করেছিলেন। এই সেনাদল তাকে নেতাজি অভিধায় ভূষিত করেন। এই দলের সেনাদের একে অপরকে অভিবাদন জানানোর জন্য স্লোগান ছিল জয় হিন্দ। জয় হিন্দ স্লোগানটা প্রচুর পরিমাণে ব্যবহার করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এই দলকে
অভিবাদন জানানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য। অর্থাৎ এখানে প্রশ্ন হওয়ার সম্ভাবনা যে নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মান যুদ্ধবন্দী এবং ভারতীয় সেনাদের নিয়ে স্বাধীন ভারতীয় লিজিয়ন নামক একটি সেনাদল গঠন করেছিল কবে? তো 1942 সালের ডিসেম্বর মাসে বা 1942 সালের ডিসেম্বরে, এরকম অপশন থাকতে পারে। যাই হোক, বা এরকম বলতে পারে যে স্বাধীন ভারতীয় লিজিয়ন নামক একটি সেনাদল গঠন করেছিল কে? নিম্নলিখিত কোন ব্যক্তিটি? তো নেতাজি। এরকম বলতে পারে যে স্বাধীন ভারতীয় লিজিয়ন নামক একটি সেনাদল গঠন করেছিল নেতাজি কোথায়? নেতাজি কোথায় গঠন করেছিল? তো জার্মানি গঠন করেছিল। যে এরকম বলতে পারে যে নেতাজি জার্মানে স্বাধীন ভারতীয় লিজিয়ন নামক একটি সেনাদল গঠন করেছিল কাদের নিয়ে? নিম্নলিখিত কাদের নিয়ে? তো যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের নিয়ে। যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের নিয়ে। এবং এই সেনাদল তাকে নেতাজি অভিধায় ভূষিত করেছিলেন। তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে আহ, সুভাষচন্দ্র বসুকে নেতাজি অভিধায় ভূষিত করেছিলেন কে বা কারা? তো স্বাধীন ভারতীয় লিজিয়ন নামক একটি সেনাদল। সেনাদল কি করেছিল? নেতাজি অভিধায় ভূষিত করেছিলেন। আরেকটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা এখান থেকে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজি অভিধায় ভূষিত করা হয়েছিল নিম্নলিখিত কোথায়? তো জার্মানে। জার্মানে করা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজি অভিধায় ভূষিত করা হয়েছিল নিম্নলিখিত কোথায়? বা নিম্নলিখিত কোন স্থানে? তাহলে এখানে জার্মানে। আগে দেখি। 1942 সালে 15ই জুন রাসবিহারী বসু জাপান সরকারের সহযোগিতায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন। 1942 সালের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ পরিচালনার জন্য আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নামক একটি রাজনৈতিক সেনাদল গঠন করেন। 1943 সালের 4ই জুলাই সিঙ্গাপুরে রাসবিহারী বসু নেতাজির হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্বভার তুলে দিয়েছিলেন। নেতাজি আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনীদের উৎসাহিত করার জন্য দিল্লি চলো স্লোগান দিয়েছিল 1943 সালের 5ই জুলাই। নেতাজি 1943 সালের 15ই আগস্ট আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ বা আজাদ হিন্দ বাহিনী বা সেনাবাহিনীতে নেতৃত্ব দেন। ক্যাপ্টেন রশিদ আলী মোহন সিং আর নিরঞ্জন সিং জিএস ধিলন নামগুলি আজাদ হিন্দ বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত। বড় একটা প্যারা, অর্থাৎ এখানে পুরো ইতিহাস, ইম্পর্টেন্ট ইতিহাস বা ইতিহাস সংক্রান্ত অনেকগুলো কোশ্চিন আছে, সেগুলো আমরা দেখব এখন। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিল কে? তো রাসবিহারী বসু। কে করেছিল? রাসবিহারী বসু করেছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিল কে? রাসবিহারী বসু। কোথায় করেছিল? তো জাপানে করেছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিল কে? তো রাসবিহারী বসু। কোথায় করেছিল? তো জাপানে করেছিল। কার সহযোগিতায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ? রাসবিহারী বসু কার সহযোগিতায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিল? তো জাপান সরকারের সহযোগিতায়। কার সহযোগিতায় এরকম বলে দিতে পারে? তো জাপান সরকারের সহযোগিতায়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করা হয়েছিল কবে? তা 1942 সালের 15ই জুন। 1942 সালের 15ই জুন। বা রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিলেন কবে? তো মনে রাখতে হবে আমাদের। 1942 সালের 1 সেপ্টেম্বর। 1942 সালের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ পরিচালনার জন্য আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নামক একটি রাজনৈতিক সেনাদল গঠন করেছিলেন বা করেন। তো আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নামক একটি রাজনৈতিক সেনাদল গঠন করেছিল কে? তো রাসবিহারী বসু। কে করেছিল? রাসবিহারী বসু করেছিল। রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ পরিচালনার জন্য আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নামক একটি রাজনৈতিক সেনাদল গঠন করেছিল কে? তো রাসবিহারী বসু করেছিল। কোথায় করেছিল? তো সিঙ্গাপুরে করেছিল। 1942 সালের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে রাসবিহারী বসু সিঙ্গাপুরে করেছিল। কবে করেছিল? তো 1942 সালের 1 সেপ্টেম্বর। কবে? 1942 সালের 1 সেপ্টেম্বরে আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নামক একটি রাজনৈতিক সেনাদল গঠন করেছিল। তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন যে
ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ, ইংরেজিতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আর হিন্দিতে হচ্ছে আজাদ হিন্দ ফৌজ, আর আজাদ হিন্দ বাহিনী সেটা হচ্ছে বাংলাতে। যেখানে আমরা এখানে দেখেছি যে আজাদ হিন্দ ফৌজ বা আজাদ হিন্দ বাহিনী বা সেনাবাহিনী, আবার বলছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হচ্ছে ইংরেজিতে, আর হিন্দিতে হচ্ছে যে আজাদ হিন্দ ফৌজ, আর বাংলাতে হচ্ছে আজাদ হিন্দ বাহিনী বা সেনাবাহিনী। মনে রাখার বিষয়, একটাই নামকরণ কিন্তু তিনটে ভাষাতে তিন রকম। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইংরেজিতে, আজাদ হিন্দ ফৌজ হিন্দিতে, আর বাংলাতে হচ্ছে আজাদ হিন্দ বাহিনী বা সেনাবাহিনী। অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ বাহিনী বা সেনাবাহিনী নামক একটি রাজনৈতিক সেনাদল গঠন করেছিল কে? তো রাসবিহারী বসু। রাসবিহারী বসু কোথায় করেছিল? তো সিঙ্গাপুরে করেছিল। বর্তমানে সিঙ্গাপুর একটা দেশ, তো সিঙ্গাপুরে করেছিল। তো বলে দিতে পারে জাপানে করেছিল, না জার্মানিতে করেছিল, না সিঙ্গাপুরে করেছিল, না মায়ানমারে করেছিল। তাহলে রাইট অ্যান্সার হবে সিঙ্গাপুরে করেছিল। আর ওটা কোথায় করেছিল? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কিন্তু জাপানে করেছিল। জাপানে, জাপানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কিন্তু জাপানে করেছিল। আর আজাদ হিন্দ ফৌজ কিন্তু সিঙ্গাপুরে করা হয়েছিল। কবে করা হয়েছিল? 1942 সালের 1 সেপ্টেম্বর। ওটা হচ্ছে 1942 সালের 15 জুন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। এখান থেকে তো কোশ্চিন প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হয়। যাই হোক, তো এই পরিমাণ প্রশ্ন হওয়ার সম্ভাবনা ছিল যেগুলো আমি আলোচনা করলাম। 1943 সালের 4 জুলাই সিঙ্গাপুরে রাসবিহারী বসু নেতাজির হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্বভার তুলে দেন। অর্থাৎ রাসবিহারী বসু নেতাজির হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্ব তুলে দেন কবে? তো 4 জুলাই। কোথায়? তো সিঙ্গাপুরে। 4 জুলাই তুলে দিয়েছিল। 4 জুলাই সালটা কি ছিল? 1942 না 1943 সাল? তো 1943 সাল মনে রাখতে হবে। 1943 সালের 4 জুলাই সিঙ্গাপুরে, কোথায়? সিঙ্গাপুরে রাসবিহারী বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্বভার। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এখানে কিন্তু আজাদ হিন্দ ফৌজ বলছে না, মনে রাখতে হবে। কি বলছে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ দায়িত্বভার তুলে দেন। এটা গঠন কবে ছিল? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন হয়েছিল কবে? 1942 সালের 15 জুন। কোথায় গঠন করা হয়েছিল? জাপানে। বাট এখানে দায়িত্বভারটা তুলে দিচ্ছে ফের কোথায়? দেখে নিতে হবে। 1943 সালের 4 জুলাই সিঙ্গাপুরে। কোথায়? তো সিঙ্গাপুরে। তৈরি হয়েছিল কোথায়? জাপানে। দায়িত্বভার তুলে দিচ্ছে কোথায়? সিঙ্গাপুরে। রাসবিহারী বসু নেতাজির হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্বভার তুলে দিয়েছিল। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্বভার রাসবিহারী বসু কার হাতে তুলে দিয়েছিল? নেতাজির হাতে। বা নেতাজির হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্বভার তুলে দিয়েছিল কে? তো রাসবিহারী বসু। কোশ্চিন বিভিন্ন রকম হতে পারে, ভালোভাবে লাইনগুলো পড়তে হবে। যাকগে, নেতাজি আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনীদের উৎসাহিত করার জন্য দিল্লি চলো স্লোগান দিয়েছিল 1943 সালের 5 জুলাই। আমরা এখন প্রচলিত ভাষায় দেখি যে প্রচলিতভাবে এমনিতে দেখি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে, সেই জন্মদিনে, বর্তমানে তো 2021 সালের জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্র জন্মদিনে পরাক্রম দিবস আর দেশনায়ক দিবস, দেশপ্রেম দিবস, এরকম অনেকগুলো আলোচনা ছিল, পরবর্তীতে আমরা আলোচনা করব। যাকে, তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা দেখি যে একটা ঘোড়ার পিঠে নেতাজি সুভাষচন্দ্র বসে থাকে এবং সেখানে লেখা থাকে দিল্লি চলো। তো এই দিল্লি চলো স্লোগানটা কে দিয়েছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছিল। কোথায় দিয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনীর উৎসাহিত করার জন্য দিল্লি চলো স্লোগান দিয়েছিল 1943 সালের 5 জুলাই। কোথায়? তো সিঙ্গাপুরে। দিল্লি চলো স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় দিয়েছিল সর্বপ্রথম? তো সিঙ্গাপুরে দিয়েছিল। কবে দিয়েছিল? তো 1943 সালের 5 জুলাই। কাদের উৎসাহিত করার জন্য? আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনীদের উৎসাহিত করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লি চলো স্লোগান দিয়েছিল। তো নেতাজি 1943 সালের 25 আগস্ট আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ বা আজাদ হিন্দ বাহিনী বা সেনাবাহিনীতে নেতৃত্ব দিয়েছিল বা নেতৃত্ব দান করেছিল। তো নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব দান দিয়েছিল কবে? তো 1943 সালের 25 আগস্ট। আরও এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকছে যে ক্যাপ্টেন রশিদ আলী
নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? তাহলে এখানে থাকবে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গেই নামগুলো যুক্ত ছিল। এখানে লিখাই আছে আজাদ হিন্দ বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ। ক্যাপ্টেন রশিদ আলী, মোহন সিং, নিরঞ্জন সিং, জি.এস. ধিলন নামগুলি আজাদ হিন্দ বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত। প্রশ্ন হয়ে যেতে পারে কোন একটা ব্যক্তির নাম। মোহন সিং নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? তো আজাদ হিন্দ বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত, আমরা এটা মনে রাখতে হবে। যাকে আগে যাই, মোস্ট ইম্পর্টেন্ট এই প্যারাটা, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়া দরকার। যাকে আজাদ হিন্দ বাহিনীর আত্মত্যাগ ছিল নাও বিদ্রোহের অন্যতম কারণ। পরবর্তীতে ভারতে যে নাও বিদ্রোহ হয়েছিল, সেই নাও বিদ্রোহের পিছনে যে কারণ ছিল বা রাজ ছিল, সেটা হচ্ছে আজাদ হিন্দ বাহিনীর আত্মত্যাগ। এই আত্মত্যাগই ছিল নাও বিদ্রোহের অন্যতম কারণ। তো বলে দিতে পারে নাও বিদ্রোহের অন্যতম কারণ কি ছিল, অপশন দিয়ে দিতে পারে। সেই অপশনে থাকবে আজাদ হিন্দ বাহিনীর আত্মত্যাগ। তো আজাদ হিন্দ বাহিনীর আত্মত্যাগ কিন্তু নাও বিদ্রোহের অন্যতম একটা কারণ ধরা যায়। রাসবিহারী বসু পরিচালিত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রধান ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। প্রথমে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যখন তৈরি করা হয়, তো তৈরির পরপরেই মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি রাসবিহারী বসু পরিচালিত, মনে রাখতে হবে কিন্তু রাসবিহারী বসু যতদিন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পরিচালনা করেছেন, ততদিন আজাদ হিন্দ ফৌজ বলাই হোক আর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলা হোক, যতদিন রাসবিহারী বসু পরিচালনা করেছেন ততদিন পর্যন্ত তার প্রধান ছিল ক্যাপ্টেন মোহন সিং। নেতাজি আজাদ হিন্দ ফৌজকে বিভিন্ন ভাগে বিভক্ত করে পরিচালনা করেছিলেন। নেতাজি কিন্তু পরবর্তীতে নেতাজির হাতে তো তুলে দেওয়া হয়েছিল রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের যে সেনাবাহিনী ছিল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ পরিচালনার জন্য যে সেনাবাহিনী রাসবিহারী বসু গড়ে তুলেছিল, তার নামই হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। অর্থাৎ রাসবিহারী বসু যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তুলে দিল, তার মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিও তার হাতে চলে এলো। অর্থাৎ নেতাজি আজাদ হিন্দ ফৌজকে বিভিন্ন ভাগে বিভক্ত করে পরিচালনা করেছিলেন। প্রথমে 1 নাম্বার ছিল গান্ধী ব্রিগেড, 2 নাম্বার ছিল নেহেরু ব্রিগেড, 3 নাম্বার ছিল আজাদ ব্রিগেড, 4 নাম্বার ছিল সুভাষ ব্রিগেড, 5 নাম্বার ছিল বাল সেনাদল, 6 নাম্বার ছিল ঝাঁসি রানী ব্রিগেড, 7 নাম্বার ছিল 6টাই ছিল, 6টা ভাগে, মোটামুটি 6টা ভাগে ভাগ করেছিল। যাই হোক, তো গান্ধী ব্রিগেডের প্রধান ছিলেন ইনায়েত কিয়ানি, আর নেহেরু ব্রিগেডের প্রধান ছিলেন গুরুবাক্ষ সিং, আর আজাদ ব্রিগেডের প্রধান ছিলেন গুলজারা সিং, আর সুভাষ ব্রিগেডের প্রধান ছিলেন শাহনেওয়াজ খান, আর বাল সেনা দলের প্রধান ছিল শওকাত মালিক। ঝাঁসি রানী ব্রিগেড প্রধান ছিলেন কে? তো স্বামী লক্ষ্মীনাথন। আরেকটা লাইন এখানে যে এটি আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী ছিল। তো আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি? তো ঝাঁসির রানী ব্রিগেড। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল? তো ঝাঁসির রানী ব্রিগেড। বা আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর প্রধান কে ছিল? তো লক্ষ্মী স্বামীনাথন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ এর একটি বিশেষ অপারেশন গ্রুপের নাম ছিল ভ্যালেন্ট। এর মাধ্যমে নেতাজি শত্রু দমনের আগাম সংকেত পেত। নেতাজি শত্রু দমনের আগাম সংকেত পেত কার মাধ্যমে? নিম্নলিখিত কোনটির মাধ্যমে? তো ভ্যালেন্টের মাধ্যমে। ভ্যালেন্ট নামক একটি গ্রুপের মাধ্যমে, ভ্যালেন্ট নামক একটি অপারেশন গ্রুপের মাধ্যমে পেত। অপারেশন গ্রুপ না, এটা অপারেশন গ্রুপ, গোয়েন্দাগিরি করতো এ ভ্যালেন্ট। যাই হোক, তো আইএনএর একটি বিশেষ অপারেশন গ্রুপের নাম বা আইএনএর অপারেশন গ্রুপের নাম কি ছিল? ভ্যালেন্ট। যাকে পরবর্তী দেখে নিই। নেতাজি 1943 সালে 21শে অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছেন।
নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটা গঠন করেছিল। কে গঠন করেছিল? রাসবিহারী বসু। বাট আজাদ হিন্দ সরকার, আজাদ হিন্দ সরকার ওটা ছিল আজাদ হিন্দ ফৌজ বা বাহিনী বা আজাদ হিন্দ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। কিন্তু এখানে বলছে আজাদ হিন্দ সরকার। সরকার কে করেছিল? আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিল কে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। কবে করেছিল? তো 1943 সালের 21শে অক্টোবর। কোথায় করেছিল? তো সিঙ্গাপুরে করেছিল। এতে 9টি দেশ সহযোগিতা করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিল সিঙ্গাপুরে, বর্তমানে সিঙ্গাপুর একটা দেশ। সেই দেশে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমে স্বাধীন একটা সরকার তৈরি করেছিল। সেই সরকারের নাম ছিল আজাদ হিন্দ সরকার। সেই সরকার পরিচালনা করতে 9টা দেশ তাকে সহযোগিতা করেছিল। জাপান, জার্মান, থাইল্যান্ড, ইতালি, ক্রোয়েশিয়া, মায়ানমার, কুওমিন্টাং, ফিলিপিন্স আর মাঞ্চুরিয়া। মাঞ্চুরিয়াই বর্তমানে এখন চীন। যাকে তো প্রশ্ন হতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠায় কতগুলো দেশ সহযোগিতা করেছিল? তো 9টা দেশ। কটি দেশ সহযোগিতা করেছিল? 9টা দেশ। বা বলতে পারে নিম্নলিখিত কোন দেশটি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠায় নেতাজিকে সহযোগিতা করেনি? তাহলে এখানে এই নামগুলোর মধ্যে জুড়ে দিতে পারে, কি জুড়ে দিতে পারে? আমেরিকা বা ব্রিটেন বা সুইজারল্যান্ড, এরকম নাম দিতে পারে, অস্ট্রেলিয়া নাম দিতে পারে। যাকে আজাদ হিন্দ সরকার পরিচালনায় নেতাজি 1944 সালের 4 জানুয়ারি রেগুনে একটি সামরিক দপ্তর স্থাপন করেছিল। তো আজাদ হিন্দ সরকার পরিচালনায় নেতাজি সুভাষচন্দ্র বসু 1944 সালের 4 জানুয়ারি কোথায় একটি সামরিক দপ্তর স্থাপন করেছিল? তো রেগুনে। রেগুন জায়গাটার নাম মনে রাখতে হবে। রেগুনে করেছিল। কবে করেছিল? তো 1944-এর 4 জানুয়ারি। আগে দেখি, আজাদ হিন্দ সরকার পরিচালনায় 1944 সালের মে মাসে আজাদ হিন্দ বাহিনী কোহিমা দখল করে এবং ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিল। আজাদ হিন্দ সরকার পরিচালনায় 1944 সালের মে মাসে আজাদ হিন্দ বাহিনী কোন স্থান দখল করেছিল? তো কোহিমা। কোহিমা দখল করেছিল। কোহিমা কোথায় আছে? ম্যাপে দেখে নিলেই বোঝা যাবে। নাগাল্যান্ডের রাজধানী এখন বর্তমানে কোহিমা। তো ভারতের একটা জায়গায় সে পৌঁছে গেছিল। কোহিমা দখল করে সেখানে কি করেছিল? ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিল। তো আজাদ হিন্দ সরকার পরিচালনায় কবে আজাদ হিন্দ বাহিনী কোহিমা দখল করেছিল? তা 1944 সালের মে মাসে বা 1944 সালে। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিল 1944 সালের মে মাসে। কোথায়? তো কোহিমায়। কোহিমায় ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিল 1944 সালের মে মাসে। কোথায়? তো কোহিমায়। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। আগে দেখি, আজাদ হিন্দ সরকারের মন্ত্রিসভা সম্পর্কে এবার আমরা জানবো। আজাদ হিন্দ যে সরকার তৈরি করা হয়েছিল বা সরকার ছিল, সেই সরকারের মন্ত্রিসভায় কে কে ছিল বা কি কি ছিল দেখা যাক। 1 নম্বরে ছিল আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী। আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী, যুদ্ধ ও পররাষ্ট্রমন্ত্রী, সর্বাধিনায়ক, প্রণেতা, প্রতিষ্ঠাতা বা প্রণেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রনায়ক কে ছিল? তো সুভাষচন্দ্র বসু। প্রধানমন্ত্রী কে ছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। পররাষ্ট্রমন্ত্রী কে ছিল? তো সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ সরকারের সর্বাধিনায়ক কে ছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রণেতা কে ছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রতিষ্ঠাতা কে ছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসু। এতগুলো প্রশ্ন হতে পারে। 2 নাম্বার, এই সরকারের অর্থ সচিব কে ছিল? আজাদ হিন্দ সরকারের অর্থ সচিব কে ছিল? তো এ.এস. চ্যাটার্জি। এ.এস. চ্যাটার্জি। আজাদ হিন্দ সরকারের অর্থ সচিব কে ছিল? তো এ.এস. চ্যাটার্জি। 3 নাম্বার, এই সরকারের প্রধান সচিব কে ছিল? তো এই সরকারের প্রচার সচিব কে ছিল? সরকার যে আজাদ হিন্দ যে সরকার, সেই সরকারটাকে তো প্রচার করতে হতো। এখনকার বর্তমানে তো নির্দিষ্ট একটা সীমানা দিয়ে সরকার গঠন করা হয়েছে। সেখানে কিন্তু সীমানা ছিল না পরাধীন ভারতে। আ পরাধীন সমকালীন আরকি। তো এস.এ. আইয়ার, এস.এ. আইয়ার কে করেছিল? তো এস.এ. আইয়ার করেছিল 3 নাম্বারটা। যে প্রচার সচিব আজাদ হিন্দ সরকারের প্রচার সচিব কে ছিল? তো এ.এস. আইয়ার। আর অর্থ সচিব ছিল এ.এস. চ্যাটার্জি। 4 নাম্বার হচ্ছে আজাদ হিন্দ সরকারের মহিলা বিভাগের নেতা কে ছিল? তো লক্ষ্মী স্বামীনাথন ছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আজাদ হিন্দ সরকারের মহিলা বিভাগের নেতা কে ছিল? তো লক্ষ্মী স্বামীনাথন ছিল। 5 নাম্বার, এই সরকারের প্রধান সচিব কে ছিল? প্রধান সচিব কে ছিল?
প্রচার সচিব আর প্রধান সচিব, মনে রাখতে হবে কিন্তু। এএস সহায়, এএস সহায়। এই সরকারের প্রধান উপদেষ্টা কে ছিল? যে যার উপদেশে এই সরকার পরিচালনা হতো। তো এই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন রাসবিহারী বসু। তো আজাদ হিন্দ সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন হওয়ার সম্ভাবনা। সেটা হচ্ছে যে আজাদ হিন্দ সরকারের উপদেষ্টা কে ছিলেন? তো রাসবিহারী বসু। এই সরকারের আইনে বা আইনগত উপদেষ্টা কে ছিল? এই সরকারের আইনগত উপদেষ্টা ছিল এএন সরকার, এএন সরকার। তো আজাদ হিন্দ সরকারের আইনগত উপদেষ্টা কে ছিল? এএন সরকার। এই সরকারের ডাক টিকিট ব্যবস্থা, এই সরকারের ডাক টিকিট ব্যবস্থা ও নিজস্ব কারেন্সি ব্যবস্থা ছিল। তা আজাদ হিন্দ সরকারের বলে দিতে পারে যে ডাক টিকিট ব্যবস্থা ও নিজস্ব কারেন্সি ব্যবস্থা ছিল। এটা ঠিক না ভুল? দুটো লাইন দিয়ে বলবে যে ওপরের কোন লাইনটা ঠিক বা ভুল। অপশন দিয়ে দিবে ১ নাম্বার ২ নাম্বার ঠিক, না ২ নাম্বার ৪ নাম্বার ঠিক, এরকম জাগে। তো এটুকু মনে রাখা দরকার। ৯ নাম্বার হচ্ছে এই সরকারের নিজস্ব সেনাবাহিনীর নাম হলো আজাদ হিন্দ ফৌজ। তো আজাদ হিন্দ সরকারের যে নিজস্ব একটা আম আ সেনাবাহিনী ছিল বা ফৌজ ছিল, তো সেটার নাম ছিল কি? আজাদ হিন্দ ফৌজ। এই আজাদ হিন্দ সরকারেরই নিজস্ব সেনাবাহিনী হিসাবেই কাজ করেছিল আজাদ হিন্দ ফৌজ। যাগে পরবর্তী দেখে নিই। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে সম্পূর্ণ পড়ে ছাড়ো। ১৯৪৪ সালের ৪ জুলাই বার্মায়, বর্তমানে মায়ানমার। ১৯৪৪ সালের ৪ই জুলাই, ১৯৪৪ সালের ৪ই জুলাই বার্মায়, কোথায়? বার্মায়। বার্মার বর্তমান নাম কি? মায়ানমার। ভারতীয়দের এক সমাবেশে আজাদ হিন্দ ফৌজের জন্য একটি ভাষণ প্রদানের সময় তার সবচেয়ে বিখ্যাত উক্তিটি উচ্চারিত হয়, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো নেতাজি সুভাষচন্দ্র বসু যে তার সবথেকে ফেমাস বা সবচেয়ে বিখ্যাত যে একটা উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বসু কার উক্তি? তো সে নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি। এটা সবাই বলতে পারবে, বাচ্চাও বলতে পারবে যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা কার উক্তি? নিম্নলিখিত কোন ব্যক্তির উক্তি? তো নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি। তো এই উক্তিটা, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই উক্তিটি নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় দিয়েছিল? নিম্নলিখিত কোন স্থানে দিয়েছিল সর্বপ্রথম? তো মায়ানমারে। মনে রাখতে হবে মায়ানমারে। অপশানে বার্মাও থাকতে পারে, বার্মায়। বোঝা গেল? অপশান দিয়ে দেবে জার্মান, জাপান, সিঙ্গাপুর না বার্মা। তো বার্মায়। মনে রাখতে হবে দিল্লি চলো কোথায়? তো সিঙ্গাপুরে। দিল্লি চলো স্লোগান কোথায় দিয়েছিল? তো সিঙ্গাপুরে দিয়েছিল। কিন্তু যদি বলে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই যে উক্তি, তার বিখ্যাত উক্তি, এই উক্তিটা নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় দিয়েছিল? তো বার্মায় দিয়েছিল, মনে রাখার বিষয়। যাকে আবারও বলতে পারে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই উক্তিটি নেতাজি সুভাষচন্দ্র বসু কবে দিয়েছিল? তো ১৯৪৪ সালের ৪ জুলাই। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। ১৯৪৫ সালে দিল্লির লালকেল্লায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বিচার হয়। তো ১৯৪৫ সালে দিল্লির লালকেল্লায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ এর বিচার হয় কোথায়? তো দিল্লির লালকেল্লায়। মনে রাখতে হবে বিচার হয়েছিল কোথায়? দিল্লির লালকেল্লায়। কত সালে? ১৯৪৫ সালে। প্রধান অভিযুক্ত ছিলেন প্রেম সেহগাল। প্রেম সেহগাল। মনে রাখতে হবে প্রেম সেহগাল। এই প্রেম সেহগাল ব্যক্তিটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে কিন্তু যুক্ত ছিল। বলে দিতে হবে প্রেম সেহগাল ব্যক্তিটি নিম্নলিখিত কার সঙ্গে সম্পর্কযুক্ত? তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে সম্পর্কযুক্ত শাহনেওয়াজ খান এবং জিএস ধিলন। এই নামগুলো তো পূর্বে আমরা জেনেছি, কিন্তু প্রেম সেহগল এই নামটা নতুনভাবে এখন জানতে পারলাম বা জানলাম। পরবর্তীতে ১৯৪৫ সালে ১৮ই আগস্ট তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজি মারা যান। জানি না কতটা সত্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে অনেকটা দুধাকার আছে, অর্থাৎ পরিষ্কার না, তবুও বিভিন্ন জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে ১৯৪৫ সালে ১৮ই আগস্ট এই সালটাই ধরে নেওয়া হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মারা যাওয়ার দিনটি। অর্থাৎ ১৯৪৫ সালে ১৮ই আগস্ট তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসু মারা যান। কোশ্চিন আজ অব্দিও জিজ্ঞাসা করেনি। আজ অব্দি কোনো এক্সামে দেখলাম না যে নেতাজি সুভাষচন্দ্র বসু কবে মারা গেছেন, এরকম কোনো নাই।
সাধারণত থাকে না। তবে এরকম প্রশ্ন হতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গিয়েছিলেন নিম্নলিখিত কোন দুর্ঘটনায়? তো তাইহোকু বিমান দুর্ঘটনায়। এটা আসার সম্ভাবনা আসতে পারে। ইম্পর্টেন্ট। আগে দেখে নিই কি আছে আর। ১৯৪২ সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে জাপান সরকার এবং এখানকার গভর্নর জেনারেল ছিলেন লেফটো লেফটেন্যান্ট কর্নেল এ.বি. লোকনাথন। ১৯৪৩ সালে ৬ নভেম্বর জাপান সরকার নেতাজির হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দায়িত্বভার তুলে দেন। ১৯৪৩ সালের ৩০শে ডিসেম্বর নেতাজি আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ভ্রমণ করাকালীন আন্দামান দ্বীপের নাম শহীদ দ্বীপ এবং নিকোবর দ্বীপের নাম রেখেছিলেন স্বরাজ দ্বীপ। এই দিনেই নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের তেরেঙ্গা জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিল আন্দামানের মাটিতে। সম্প্রতি ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সফরকালে রস দ্বীপের নতুন নামকরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ, আর নীল দ্বীপের নামকরণ করেছেন শহীদ দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নামকরণ করেছেন স্বরাজ দ্বীপ। প্রধানমন্ত্রী মোদী নেতাজি নামে একটি স্মারক ডাক টিকিট এবং ৭৫ টাকার একটি বিশেষ মুদ্রাও প্রকাশ করেন। যাকগে, অর্থাৎ এই প্যারা থেকে আমরা দেখে নেব কি কোশ্চিন হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কি কোশ্চিন হতে পারে। প্রথম লাইনে আমরা দেখে নিই যে ১৯৪২ সালে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয় জাপান সরকার। ইংরেজদের কাছ থেকে জাপান সরকার ১৯৪২ সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করেছিল। তো জাপান সরকার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করেছিল কবে? তো ১৯৪২ সালে। মনে রাখার বিষয়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জাপান সরকারের গভর্নর জেনারেল কে ছিল? তো লেফটেন্যান্ট কর্নেল এ.বি. লোকনাথন। এই লোকনাথন নামটা মোস্ট ইম্পর্টেন্ট নাম, মনে রাখা খুব দরকার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে জাপান সরকার সেখানে গভর্নর জেনারেল হিসেবে কাকে নিয়োগ করেছিল? তো লোকনাথন। ১৯৪৩ সালে ৬ নভেম্বর এবং ১৯৪২ সালে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করেছিল। ঠিক কিছুদিন পর ১৯৪৩ সালের ৬ নভেম্বর জাপান সরকার নেতাজির হাতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্বভার তুলে দিয়েছিল। ১৯৪৩ সালে ৬ নভেম্বর। ১৯৪৩ সালের ৩০শে ডিসেম্বর ১৯৪৩ সালের ৩০শে ডিসেম্বর ৬ নভেম্বর দায়িত্ব পেল। আর ১৯৪৩ সালের ৩০শে ডিসেম্বর কি করলো? নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে পরিভ্রমণকালীন আন্দামান দ্বীপ, মানে ১৯৪৩ সালের ৩০শে ডিসেম্বর আন্দামান এসেছিল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এসেছিল এবং সেখানে এসে পরিভ্রমণ করাকালীন আন্দামান দ্বীপের নাম শহীদ দ্বীপ এবং নিকোবর দ্বীপের নাম রেখেছিল স্বরাজ দ্বীপ। তাহলে আন্দামানকে শহীদ দ্বীপ বলেছিল আর নিকোবর দ্বীপের নাম রেখেছিল স্বরাজ দ্বীপ আর শহীদ দ্বীপ। এই দিনেই নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের তেরেঙ্গা জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিল আন্দামানের মাটিতে এবং ওই দিনেই, অর্থাৎ কোন দিনে? ১৯৪৩ সালের ৩০শে ডিসেম্বর। ১৯৪৩ সালের ৩০শে ডিসেম্বর কি করেছিল? আন্দামানের মাটিতে, অর্থাৎ ভারতের মাটিতে প্রথম কি করেছিল? জাতীয় পতাকা উত্তোলন করেছিল। সম্প্রতি এর সাথে কারেন্টের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এর সাথে জড়িত আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইম্পর্টেন্ট দিকগুলো আছে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত, সেগুলোও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। সম্প্রতি ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সফরকালে, অর্থাৎ ৩০শে ডিসেম্বর আর ৩০শে ডিসেম্বর কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিল আর ৩০শে ডিসেম্বর কিন্তু এই ভারতীয় প্রধানমন্ত্রী বর্তমানের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু এখানে এসেছিল। এসে ও যেরকম ৩০শে ডিসেম্বর এসে নামকরণ করেছিল, অনুরূপভাবে একইভাবে নরেন্দ্র মোদী সাহেবও কী করেছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সফরকালে রস দ্বীপের নামকরণ করেছে কি? নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। আর নীল দ্বীপের, রস দ্বীপ আর নীল দ্বীপ আর হ্যাভলক দ্বীপ,
তো নীল দ্বীপের নামকরণ করেছেন শহীদ দ্বীপ, আর হ্যাভলক দ্বীপের নাম করেছেন স্বরাজ দ্বীপ। মনে রাখার বিষয় কিন্তু হ্যাভলক দ্বীপ, স্বরাজ দ্বীপ, নীল দ্বীপ, শহীদ দ্বীপ, আর রস দ্বীপ, আর নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। মনে রাখার বিষয়, খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রীতি মোদিজি নেতাজি নামে একটি স্মারক ডাকটিকিট এবং 75 টাকার একটি বিশেষ মুদ্রাও প্রকাশ করেন। কারণ আজাদ হিন্দ সরকার পরিচালনাকালীন নেতাজি সুভাষচন্দ্র বসু কি করেছিল, ডাকটিকিট ব্যবস্থা করেছিল বা নিজস্ব কারেন্সি ছিল। সেই কথাগুলোকে স্মরণে রাখার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে, একটি স্মারক ডাকটিকিট আর 75 টাকার একটি বিশেষ মুদ্রা। এই ব্যবস্থাগুলো করেছে বর্তমানে প্রধানমন্ত্রী। আগে দেখে নিই, পশ্চিমবঙ্গ সরকার 2021 সালের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দেশপ্রেম দিবস পালনের কথা বলেছিলেন। কিন্তু সম্প্রতি 2021 সালের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিনে কেন্দ্র সরকার পরাক্রম দিবস হিসাবে এবং পশ্চিমবঙ্গ সরকার দেশনায়ক দিবস পালনের শুভ সূচনা করেছেন। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, পশ্চিমবঙ্গ সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন পালনে 125তম জন্মদিন পালনে দেশপ্রেম দিবস পালনের কথা বলেছেন। 125তম জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীতে দেশপ্রেম দিবস পালনের কথা বলেছিল পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু দেশপ্রেম দিবস পালন করা হয়নি। সেই প্রস্তাব ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং কেন্দ্র সরকার পালন করেছে পরাক্রম দিবস হিসাবে। যুক্তিসঙ্গত পরাক্রম দিবসও ঠিক, আর দেশনায়ক হিসাবে তো দেশনায়ক দিবস পালনের দিকটাও ঠিক আছে। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বা জন্মজয়ন্তীতে পশ্চিমবঙ্গ সরকার কোন দিবস পালনের শুভ সূচনা করেছে, বা কোন দিন মানে পরবর্তীতে ওই দিন হিসাবেই পালন করা হবে, তো দেশনায়ক দিবস হিসাবে পশ্চিমবঙ্গ সরকার। আর আমাদের ভারতীয় কেন্দ্র সরকার কি করেছে, পরাক্রম দিবস। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ছাড়া বাকি অন্যান্য রাজ্য সরকার কি করবে, পরাক্রম দিবস হিসাবেই পালন করবে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কি করবে, দেশনায়ক দিবস হিসাবেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম। প্রশ্ন হতে পারে যে পশ্চিমবঙ্গ সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী কোন দিবস হিসাবে পালন করার কথা বলেছিল, মানে কোন দিবস হিসাবে পালন করার কথা বলেছিল প্রথমে, বা প্রস্তাব রেখেছিল কোন দিন বা কোন দিবস পালন করার জন্য প্রস্তাব রেখেছিল, তো দেশপ্রেম দিবস। কেন্দ্র সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে কোন দিবস পালনের শুভ সূচনা করেছে, বা কোন দিবস পালনের কথা কোন দিবস পালনের জন্য শুভ সূচনা করেছে, তো পরাক্রম দিবস। আর দেশনায়ক দিবস হিসাবে রাজ্য সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্য সরকার। যাই হোক, সম্প্রতি কেন্দ্র সরকার হাওড়া কলকাতা মেল এর নামকরণ করেন নেতাজি এক্সপ্রেস। এই ট্রেন যখন প্রথম যাত্রা শুরু করে তার নাম ছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে মেল। তো ইম্পর্টেন্ট কোশ্চিন, যে হাওড়া কালকা মেলের সম্প্রতি নামকরণ করা হয়েছে কোনটি, নিম্নলিখিত কোনটি কলকাতা হাওড়া কলকাতা সম্প্রতি কেন্দ্র সরকার হাওড়া কালকা মেল এর নামকরণ করেন নেতাজি এক্সপ্রেস। প্রশ্ন হতে পারে যে সম্প্রতি হাওড়া কালকা মেলের নামকরণ করেছেন নিম্নলিখিত কোনটি, তো নেতাজি এক্সপ্রেস নামকরণ করেছে। সম্প্রতি কেন্দ্র সরকার নেতাজি এক্সপ্রেস নামকরণ করেছে নিম্নলিখিত কোনটির, তো হাওড়া কালকা মেলের। হাওড়া কালকা মেলেরই নামকরণ করা হয়েছে নেতাজি এক্সপ্রেস। আর
হাওড়া কালকা মেলের পূর্ববর্তী নাম বা ইংরেজদের আমলে যে নাম ছিল বা সূচনা পর্বে মানে যখন প্রথম যাত্রা শুরু করেছিল তখন নাম ছিল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল। তো ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল, নেতাজি এক্সপ্রেস। তো প্রশ্ন হতে পারে যে আহ, নেতাজি এক্সপ্রেস যখন প্রথম যাত্রা শুরু করেছিল তখন তার নাম কি ছিল? নেতাজি এক্সপ্রেস যখন প্রথম যাত্রা শুরু করেছিল তখন তার নাম কি ছিল? তো ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। নেতাজি সুভাষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতেই এই আহ, নামকরণের দিকগুলো এসেছে, অর্থাৎ নামকরণ করা হয়েছে। তো নেতাজি এক্সপ্রেস যখন প্রথম যাত্রা শুরু করে তার নাম কি ছিল? তো ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল, কারণ বর্তমানে তো নেতাজি এক্সপ্রেস নামকরণ হয়ে গেছে না, তাই নেতাজি এক্সপ্রেস একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারে যে নেতাজি এক্সপ্রেস যখন প্রথম যাত্রা শুরু করেছিল তখন তার নাম কি ছিল? তো ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। বা বলতে পারে ১২৫তম জন্ম জয়ন্তী পালনের পূর্বে ১২৫তম জন্ম জয়ন্তী পালনের পূর্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্ম জয়ন্তী পালনের পূর্বে নেতাজি এক্সপ্রেসের নাম কি ছিল? তো হাওড়া কালকা মেল। হাওড়া কালকা মেল। দমদমে অবস্থিত কলকাতা বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। তো নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? তো কলকাতার দমদমে অবস্থিত। দমদমে অবস্থিত কলকাতা বিমানবন্দরটি নামকরণ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। তো নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? দমদমে। দমদমে অবস্থিত কলকাতা বিমানবন্দরটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ববর্তী নাম কি ছিল? তো কলকাতা বিমানবন্দর। আগে দেখে নিই। কলকাতা মেট্রোর দুটি স্টেশন বর্তমানে নেতাজির নামাঙ্কিত, অর্থাৎ নেতাজির নামে রাখা হয়েছে। প্রথমে হচ্ছে নেতাজি ভবন মেট্রো স্টেশন, পূর্ব নাম ছিল ভবানীপুর মেট্রো স্টেশন। ২ নম্বর নেতাজি মেট্রো স্টেশন, পূর্ব নাম ছিল কুদঘাট মেট্রো স্টেশন। তো নেতাজি ভবন মেট্রো স্টেশনের পূর্ব নাম কি ছিল? তো ভবানীপুর মেট্রো স্টেশন বা ভবানীপুর মেট্রো স্টেশনের নামকরণ করা হয়েছে নিম্নলিখিত কোন ব্যক্তির নাম অনুসারে? তো নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম অনুসারে। নেতাজি মেট্রো স্টেশনের পূর্ব নাম কি ছিল? তো কুদঘাট মেট্রো স্টেশন বা কুদঘাট মেট্রো স্টেশনের পূর্ববর্তী নাম আহ, কুদঘাট মেট্রো স্টেশনের নামকরণ করা হয়েছে কি? তো নেতাজি মেট্রো স্টেশন। বা এরকম বলতে পারে কুদঘাট মেট্রো স্টেশন নিম্নলিখিত কোন ব্যক্তিটির নাম অনুসরণে রাখা হয়েছে? তো নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম অনুসরণে রাখা হয়েছে। এরকম প্রশ্ন হতে পারে। আগে দেখে নিই নেতাজি সম্পর্কে উপাধি, অর্থাৎ নেতাজিকে কেন্দ্র করে যে উপাধি দেওয়া হয়েছে সেগুলো। ১ নম্বর রবীন্দ্রনাথ নেতাজিকে দেশনায়ক উপাধি প্রদান করেছিলেন। তো নেতাজিকে দেশনায়ক উপাধি প্রদান করেছিল কে? তো রবীন্দ্রনাথ ঠাকুর। বা কোশ্চেন ঘুরিয়ে বলতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে কোন উপাধি প্রদান করেছিল? তো দেশনায়ক। তারপরে হচ্ছে ২ নাম্বার গুমনামি বাবা হিসেবে পরিচিত নেতাজি। গুমনামি বাবা হিসাবে পরিচিত কে? যেরকম বাবা সাহেব হিসেবে পরিচিত কে বা বাবা সাহেব নামে পরিচিত কে? তো ডক্টর বি আর আম্বেদকর। ওই রকমই এখানে হচ্ছে গুমনামি বাবা হিসেবে পরিচিত নেতাজি। তো গুমনামি বাবা হিসেবে পরিচিত কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। ৩ নাম্বার হচ্ছে গান্ধীজি নেতাজিকে পার্ক সার্কাসের সার্কাস আখ্যা দিয়েছিলেন। তো আখ্যা পার্ক সার্কাসের সার্কাস বলা হয় কাকে? তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে। পার্ক সার্কাসের সার্কাস আখ্যা দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে কে? তো গান্ধীজি। ৪ নাম্বার দেখে নিই। দ্য ফরগটেন হিরো বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে। দ্য ফরগটেন হিরো কাকে বলা হয়? নেতাজি সুভাষচন্দ্র বসুকে। ৫ নাম্বার হিউটয় নেতাজিকে দ্য স্প্রিংইং টাইগার বলেছিলেন বা বলেছেন। দ্য স্প্রিংইং টাইগার কাকে বলা হয়? নেতাজি সুভাষচন্দ্র বসুকে। কে বলেছিল? তো হিউটয়। গান্ধীজি নেতাজিকে প্যাট্রিয়ট অফ দ্য প্যাট্রিয়ট বলেছিলেন। তো প্যাট্রিয়ট অফ দ্য প্যাট্রিয়ট কাকে বলা হয়? নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলা হয়। কে বলেছিল? তো রাষ্ট্রপিতা গান্ধীজি বলেছিল। যাই হোক, তাহলে
ইম্পর্টেন্ট একটা প্যারা, এই প্যারাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারা, প্রত্যেকটা প্যারা ইম্পর্টেন্ট। যাই হোক, ভালোভাবে পড়াশোনা করলেই এবং প্রত্যেকটা লাইনের পরিপ্রেক্ষিতে কী কী কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে এগুলো দিক কিন্তু মনে রাখতে হবে। এবার দেখে নিই নেতাজি সম্পর্কে উক্তি। নেতাজি সম্পর্কে উক্তি আরও আছে অনেকগুলো। ১ নাম্বার, নেতাজি জাপানের অনেক শ্রদ্ধেয় নাম। উক্তিটি কে করেছেন? জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। নেতাজি নেতাজির জাপানে অনেক, সরি জির হবে না, নেতাজি জাপানে অনেক শ্রদ্ধেয় নাম। লাইনটা একটু মিস্টেক আছে। নেতাজি জাপানে অনেক শ্রদ্ধেয় নাম। এই উক্তিটি কার? তো জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের। নেতাজিকে প্রথম ভারতীয় ও শেষ ভারতীয় বলেছিলেন গান্ধীজি। তো প্রথম ভারতীয় ও শেষ ভারতীয় কাকে বলা হয়? প্রথম ভারতীয় ও শেষ ভারতীয় কাকে বলা হয়? নেতাজি সুভাষচন্দ্র বসুকে গান্ধীজি বলেছিলেন। নেতাজিকে প্রথম ভারতীয় শেষ ভারতীয় বলেছিলেন কে? তো গান্ধীজি। কবে বলেছিলেন? তো 1947 সালের 23শে জানুয়ারি। 3 নাম্বার, নেতাজির নাম আমাদের জাদুমুগ্ধ করে। গান্ধীজির উক্তি। নেতাজির নাম আমাদের জাদুমুগ্ধ করে, কার উক্তি? তো গান্ধীজির উক্তি। 4 নাম্বার হচ্ছে ভারতের স্বাধীনতা ঘোষণার জন্য সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ বাহিনীর প্রভাব দায়ী। ক্লিমেন্ট এটলি। ভারতের স্বাধীনতা ঘোষণার জন্য সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ ফৌজের প্রভাব দায়ী। এই উক্তিটি কে করেছিল? তো ক্লিমেন্ট এটলি। তার নির্ভীকতা দুঃখ ভরণ আত্মদান স্বাধীনতার ইতিহাসে তাকে পৌরাণিক পুরুষের মর্যাদা দান করেছে। নেতাজি সম্পর্কে সর্বপল্লী রাধাকৃষ্ণান এই উক্তিটি করেছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটা উক্তি, বাট সবগুলো উক্তি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো। নেতাজির ভাবধারা, সম্বোধন, উক্তি ও স্লোগান। এবার নেতাজির ভাবধারা কী ছিল, বা সম্বোধন কী ছিল, উক্তি কী ছিল, স্লোগান কী ছিল, সে সম্পর্কে আমরা একটু দেখে নিই। 1 নাম্বার, যে কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হলো তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। কার উক্তি ছিল? নেতাজির উক্তি। গান্ধীজির লক্ষ্য অস্পষ্ট ও তা অর্জনের জন্য তার পরিকল্পনা সুনিশ্চিত ছিল না। নেতাজির উক্তি। মোস্ট ইম্পর্টেন্ট উক্তি এগুলো কিন্তু, পরীক্ষাতে আসার মতো। নেতাজি ব্রিটিশ সরকার দ্বারা 11 বার গ্রেপ্তার হয়েছিল। তো নেতাজি ব্রিটিশ সরকার দ্বারা কতবার গ্রেপ্তার হয়েছিল? তো 11 বার। 4 নাম্বার কি বলছে? জাতীয় কংগ্রেস রাজনৈতিক স্বাধীনতা লাভ এবং একটি সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা দ্বিমাত্রিক উদ্দেশ্য নিয়ে বৃহত্তর সমাজবাদ বিরোধী ফ্রন্টে সংগঠিত হওয়া উচিত। নেতাজি সুভাষচন্দ্র বসু উপচিত কথা বলেছিল জাতীয় কংগ্রেসের সম্বন্ধে। যাই হোক, এগুলো ভালোভাবে পড়ে নিতে হবে, পরীক্ষাতে আসার মতো। যাকে আগে দেখে নিই আমরা। 5 নম্বর কি বলছে? 1944 সালের 6 জুলাই সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ রেডিও মাধ্যমে গান্ধীজিকে নেতাজি জাতির পিতা বলে সম্বোধন করেছিলেন। তো জাতির পিতা কাকে বলা হয় আমরা বলি না এখন, যে রাষ্ট্রপিতা, জাতির পিতা বলি তো। তো এই যে জাতির পিতা, গান্ধীজিকে জাতির পিতা কে বলেছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল। যেমন গান্ধীজি নেতাজিকে অনেকগুলো কথা বলেছে, ওই মতো নেতাজিও কিন্তু গান্ধীজি সম্পর্কে অনেক কিছু বলেছে। জাতির পিতা বলা হয় কাকে? তো গান্ধীজিকে। কে বলেছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল। কবে বলেছিল? তো 1944 সালের 6 জুলাই। নেতাজি গান্ধীজিকে জাতির পিতা বলে সম্বোধন করেছিল কোথায়? নিম্নলিখিত কোন জায়গাটিতে? তো সিঙ্গাপুরে। জায়গাটার নাম, সাল, কবে বলেছিল, দুটো দিক। আর আজাদ হিন্দ রেডিও মাধ্যমে এই সম্ভাষণ প্রদান করেছিল, যে গান্ধীজিকে নেতাজি জাতীয় পিতা বলে সম্বোধন করেছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন। পরবর্তী, নেতাজি সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের সিপাহীদের
মানসিক উৎসাহ বৃদ্ধির জন্য দিল্লি চলো স্লোগান ব্যবহার করেছিল? কবে করেছিল এটা পূর্ববর্তীতে দেখে নিলেই ভালো হয়। দিল্লি চলো স্লোগান দিয়েছিল সিঙ্গাপুরে। যাকে কদম কদম বাড়ায়ে যা স্লোগানটি ছিল নেতাজির। ইত্তেহাম এতেমাদ কুরবানি স্লোগানটি ছিল নেতাজির। তো ইত্তেহাম এতেমাদ কুরবানি স্লোগানটি কার ছিল? তো নেতাজির ছিল। কদম কদম বাড়ায়ে যা স্লোগানটি কার ছিল? তো নেতাজির। 2004 সালে স্যাম বেনেগল নেতাজি সুভাষচন্দ্র বোস 2004 সালে স্যাম বেনেগল নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগেটেন হিরো নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। তো নেতাজি সুভাষচন্দ্র বসু দ্য ফরগেটেন হিরো নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন কে? তো স্যাম বেনেগল। কত খ্রিস্টাব্দে করেছিল? তো 2004 সালে। মনে রাখার বিষয়। যাকে পরবর্তী দেখে নিই। 1944 সালে 4ই জুলাই বার্মায় এক ভাষণ মাধ্যমে নেতাজি তার বিখ্যাত উক্তিটি বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। এটা পূর্ববর্তীতে আমি পড়িয়ে দিয়েছি, তবুও এখানে আবার বললাম, দেখে নিও। তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথাটা বা এই উক্তিটা কোথায় বলা হয়েছিল? তো বার্মায় বলা হয়েছিল। বার্মায় মানে মায়ানমার, বর্তমানে মায়ানমার। মায়ানমার দেশের নাম আগে কি ছিল? বার্মা। এক ভাষণ মাধ্যমে বলা হয়েছিল। সেখানে এক ভাষণ দিতে গিয়েই বলা হয়েছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। 1944 সালে 4 জুলাই এই কথাটা বলেছিল। এটুকু মনে রাখার বিষয়। তারপর হচ্ছে নেতাজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাইসরয় গ্রহণ। তো প্রথমে ছিল দ্বিতীয় লর্ড এলগিন। এগুলো মুখস্থ করার ব্যাপার। একসাথে দুটো কাজ হয়ে যাবে আমাদের। যে পরস্পর ভারতীয় ভাইসরগণের নামগুলো মনে থাকবে এবং কত সময়ে এসেছিল সবগুলো উল্লেখ করে দিয়েছে এখানে, এগুলোও মনে রাখতে হবে। যাকে দুটো কাজ হয়ে যাবে আমাদের। তো দ্বিতীয় লর্ড এলগিন এটা জন্মের সময় ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন জন্মগ্রহণ করে সেই সমকালীন কিন্তু ছিল। আর দ্বিতীয়টা হচ্ছে লর্ড কার্জন। তো লর্ড কার্জন তার আম, শৈশবকালীন ছিল। আর কিশোর অবস্থায় ছিল দ্বিতীয় লর্ড মিন্টো। দ্বিতীয় লর্ড মিন্টো। তারপর হচ্ছে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। তারপর হচ্ছে লর্ড চেমসফোর্ড। দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ আর লর্ড চেমসফোর্ড এখান থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে সবটা ইম্পর্টেন্ট। তো আমরা দেখে নেব যে মৃত্যুর সময় কে ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুকালে ভারতের ভাইসরয় কে ছিল? তো ইনি ছিল। বা এখানে বলতে পারে যে 1936 সাল থেকে 1943 সাল পর্যন্ত। তাহলে এরকম বলতে পারে যে যেহেতু 36 বলছে তো 38, 39 ফরওয়ার্ড ব্লক গঠন রাজনৈতিক দল যেটা গঠন করেছিল সেই সময় ভারতের ভাইসরয় কে ছিল? তাহলে এখানে বলতে পারে অর্থাৎ 36 থেকে 43 সালের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু যতগুলো কার্যকলাপ করেছে সেই কার্যকলাপের পরিপ্রেক্ষিতে বলতে পারে যে এই সমকালীন ভারতের ভাইসরয় কে ছিল? তো লর্ড লিনলিথগো ছিল। তারপর বলতে পারে লর্ড উইলিংটন 1931 থেকে 1936 সাল পর্যন্ত। তো তার বিখ্যাত যে একটা গ্রন্থ, তার ইউরোপ ভ্রমণকালীন যে একটা গ্রন্থ লিখেছিল, সেই গ্রন্থ লিখাকালীন ভারতের ভাইসরয় কে ছিল? অর্থাৎ নামগুলো কম্পেয়ার করে মনে রাখতে হবে, বাস এটুকুই। তারপরে 3 এপ্রিল 1926 টু 18 এপ্রিল 1931, অর্থাৎ 26 থেকে 31 এর মধ্যে কি কি হয়েছে আর 21 থেকে 26 এর মধ্যে কি হয়েছে। তো এখানে প্রশ্ন হয়ে যেতে পারে যে ভারত নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ইংল্যান্ড থেকে ভারত এসেছিল তো তখন ভারতের ভাইসরয় কে ছিল? তো আমাদের মনে রাখতে হবে লর্ড লিডিং। তবুও আমাদের একবার দেখে নিতে হবে যে এর কম্পারিজনটা কি আসছে একে অপরের মধ্যে, সেগুলো দিক মনে রেখে আমাদের আহ, পড়তে হবে বা ভালোভাবে মনে রাখতে হবে। যাকে তো
আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন। ভালো আমরা তো আপ্রাণ চেষ্টা করছি যাতে ভিডিও ভালো হয়। তবুও যদি কোনো ত্রুটি আসে বা কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু মিস্টেক থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারিও। ভালো থাকো, সুস্থ থাকো।